আলাইকুম। চ্যানেল এই সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। আজ রাতেই অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণের সম্ভাবনা, দেশের পথে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। Forward to going back home and see what's happening there. সাম্প্রতিক সহিংসতায় জড়িতদের আইনের আওতায় আনার ঘোষণা, শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা। সহিংসতা বন্ধ করে ভালোবাসার বাংলাদেশ গড়ে তুলতে বললেন খালেদা জিয়া। বিএনপির সমাবেশে দুর্নীতিমুক্ত দেশ গড়তে তারেক রহমানের আহ্বান। রাজধানীতে ডাকাত আতঙ্কে রাতভর পাহারায় সাধারণ মানুষ, জানমালের নিরাপত্তায় দ্রুত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েনের দাবি। এবং দেশের বিভিন্ন জলাশয়ে গড়ে উঠেছে বৈচিত্র্যময় জলজ পরিবেশ ব্যবস্থা, মানবসৃষ্ট নানা কারণে বিপন্ন প্রায়। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে বিস্তারিত সংবাদ। চিকিৎসা শেষে ফ্রান্সের প্যারিস থেকে দেশের পথে রয়েছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে তার দেশে পৌঁছানোর কথা রয়েছে। বুধবার ফ্রান্সের প্যারিস থেকে দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। সেখান থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুপুর 2:10 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার পৌঁছানোর কথা রয়েছে। আজ রাতে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার কথা রয়েছে মোহাম্মদ ইউনূসের। দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্তির পর ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে দেশের পরবর্তী অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত হয়। গত মঙ্গলবার রাতে বঙ্গভবনের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে 3 বাহিনীর প্রধান ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্যারিস বিমানবন্দরে সাংবাদিকদের ডক্টর ইউনূস বলেন, দেশে ফিরে তিনি চলমান সংকট থেকে উত্তরণে নিজেদের গোছাবেন। Yes, I'm looking forward to going back home and see what's happening there and how we can organize ourselves to get out of the trouble that we are in. Thank you very much. When will elections be held, do you know? Well, I'll go and talk to them. I'm just fresh in this whole area. Thank you. সেনাবাহিনী আজ সন্ধ্যায় শপথ নিতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে 15 বা তার কিছু বেশি সদস্য থাকতে পারেন এই সরকারে। অতিথি থাকবেন 400-র বেশি। সংবাদ সম্মেলনে এসব কথা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দেশের কয়েকটি জায়গায় সহিংসতার ঘটনায় দুঃখ প্রকাশ করে সেনাপ্রধান আশা প্রকাশ করেন 2-4 দিনের মধ্যেই পরিস্থিতি শান্ত হবে। নীলাদ্রি শেখরের রিপোর্ট। সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সেনাবাহিনীর জিওসি ও কমান্ডারদের সঙ্গে কথা বলেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এরপর দেশের চলমান পরিস্থিতি নিয়ে নৌ ও বিমান বাহিনীর প্রধানকে সঙ্গে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সরাসরি কথা হওয়ার তথ্য দিয়ে সেনাপ্রধান উল্লেখ করেন, দেশকে সুন্দর ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে যেতে সক্ষম হবেন তিনি। প্রফেসর ইউনূসের সাথে কথা হয়েছে, ওনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো। আমার কাছে মনে হয়েছে উনি অত্যন্ত আগ্রহী এই কাজটা করার জন্য এবং আমি নিশ্চিত যে উনি আমাদেরকে একটা সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের নিয়ে যেতে সক্ষম হবেন। একটা প্রস্তাব ছিল বিকালে করার, বিকালে খুব টাইট হয়ে যেতে পারে, কিন্তু উনি 2:10-এর দিকে হয়তো এখানে আসবেন। এটা মেবি ভেরি টাইট। আমরা হয়তো তাইলে রাত্রেবেলা রাত 8টার দিকে করতে পারি। হয়তো 400 জন লোকের উপস্থিতি এখানে থাকবে। বিভিন্ন সময় যারা সহিংসতা করেছে তাদের ছাড় দেওয়া হবে না জানিয়ে সেনাপ্রধান বলেন, পুলিশ ফিরে আসলে পরিস্থিতি আরও স্বাভাবিক হবে। পরিস্থিতি এখন অনেক উন্নতি হচ্ছে, আস্তে আস্তে ধীরে ধীরে আমার ধারণা যে 3-4 দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। ঢাকার বাইরে যে সমস্ত লুটতরাজ অপরাধ সংগঠিত হচ্ছে ওগুলো প্রতিহত করার জন্য আমি তাদেরকে অনুরোধ করেছিলাম এবং তারা সেই কাজও করছে এবং আমি নিশ্চিত যে আমরা সবাই মিলে একটা সুন্দর আবার স্বাভাবিক পরিস্থিতিতে আমরা ফেরত চলে আসতে পারব।
সেনাবাহিনী নিয়ে অনেক গুজব চলছে, আর এসবে কান্না দিতে বলেন সেনাবাহিনী প্রধান। প্রশংসা করেন গণমাধ্যমেরও। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ছাত্র তরুণরা যে স্বপ্ন নিয়ে আন্দোলন করেছে সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে হবে। নয়াপল্টনে বিএনপির সমাবেশে হাসপাতাল থেকে ভিডিও বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেন, প্রতিহিংসা নয়, শান্তি আর ভালোবাসার বাংলাদেশ গড়ে তুলতে হবে। লন্ডন থেকে ভার্চুয়ালি সমাবেশে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সকল সহিংসতা বন্ধ করে সবাইকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বলেছেন, বিপ্লবের লক্ষ্য হিসেবে অন্তর্বর্তী সরকারের দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। রাহুল রায় রিপোর্ট। আওয়ামী সরকারের পতনের দুদিন পরই নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির এই সমাবেশ। জনসমাগম ছাড়িয়ে যায় কাকরাইল থেকে শান্তিনগর পর্যন্ত। অন্যদিকে ফকিরাপুল। উজ্জীবিত নেতাকর্মীদের দীর্ঘক্ষণ অপেক্ষার পর সমাবেশের একদম শেষে ভিডিও বক্তব্য দেন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি। আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের, যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে। প্রগতি আর সাম্যের ভিত্তিতে আধুনিক বাংলাদেশ নির্মাণে আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি। কানায় কানায় পূর্ণ সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকল সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা বলেন তিনি। দেশকে গণতন্ত্রের উত্তরণের চলমান প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে সারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্র স্পষ্ট হয়ে উঠছে। প্রশাসনের প্রতি আহ্বান, শক্ত হাতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করুন, প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন। ধর্ম, বর্ণ পরিচয়ের কারণে কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকে, সবার আগে সেটি নিশ্চিত করতে হবে। অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার কথা বলে নিজেদের কিছু পরিকল্পনার কথাও বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গুণী মানুষদেরকে রাষ্ট্র পরিচালনায় ও নীতি প্রণয়নে অন্তর্ভুক্ত করতে জাতীয় সংসদে উচ্চ কক্ষ চালু করার প্রস্তাব বাংলাদেশ জাতীয়তাবাদী দল রেখেছে। এরই ভিতরে বিপ্লবের লক্ষ্য বাস্তবায়নে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে হবে। দ্রুততম সময়ের মধ্যে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তারেক রহমান বলেন, নতুন প্রজন্মের জন্য একটি দুর্নীতিমুক্ত জবাবদিহিমূলক বাংলাদেশ গড়তে হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। রাজধানীবাসীকে ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত কাটাতে হচ্ছে। মধ্যরাতে শহরের অনেক এলাকাতেই ডাকাতির খবর পাওয়া গেছে। এই সন্ত্রাসী তৎপরতা ঠেকাতে রাস্তায় রাস্তায় পাহারায় নেমেছেন সাধারণ মানুষ। তাদের দাবি, জানমালের নিরাপত্তায় দ্রুত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হোক। বিস্তারিত তাফহিমুল ইসলামের রিপোর্টে। মহল্লার বিভিন্ন জায়গায় চোর ডাকাত ঢুকে গিয়েছে। আপনারা সকলেই সজাগ থাকুন। এভাবে ডাকাত প্রতিরোধে রাজধানীর বিভিন্ন এলাকায় মসজিদের মাইকে দেওয়া হয় ঘোষণা। এতে রাত জাগতে হচ্ছে সাধারণ মানুষকে। বুধবার রাতে উত্তরা, মিরপুর, ধানমন্ডি, মোহাম্মদপুর, বসিলা ও সাভার সহ ঢাকার বিভিন্ন এলাকায় ডাকাতির খবর পাওয়া যায়। রাজধানীর ইসিবি চত্বরে গোলাগুলির মধ্যে একদল সশস্ত্র তরুণকে আটক করে সেনা সদস্যরা। পুলিশের অনুপস্থিতির সুযোগে ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটছে। এ নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। জীবনের কারো নিরাপত্তা নেই। কালকে মোহাম্মদপুরে ৫-৬টা বাসায় ডাকাতি হয়েছে।
তারপরে আমাদের পাশের এক বাসার মধ্যে আপনার 20 ভরি সোনা আর নগদ টাকা পয়সা নিয়ে গেছে, কানটান ময়লা ছিঁড়ে নিয়ে গেছে। তারপর আমরা 160 জন মিলে 3টা মহল্লা পাহারা দিই। রাত্রেবেলা অনেক সময় ছিনতাই হয়, অনেক সময় মলমবাড়ি খপ্পরে পড়ি, অনেক সময় সলতাতি করে নিয়ে যায়। আমরা এখন নিরাপত্তায় ভুগতেছি। জরুরি প্রয়োজনে যারা বাইরে বের হচ্ছেন তাদের পড়তে হচ্ছে নিরাপত্তাহীনতায়। আমরা তো রোগী আনছি ইমার্জেন্সি, এখন আমরা তো রোগের টাকা আনি নাই, এখন টাকা বাসা থেকে আনতে হবে। এখন আমরা ভয়ের টাকা আনতে পারতেছি না, যে রাস্তায় ছিনতাই হয় এই ভয়ের টাকা আনতেছি না। এই জায়গা দাঁড়ায় রইতে হইতেছে, গাড়ি পাই না, আমরা কিভাবে এত দূর আইছি, এখন গাড়ির জন্য বাসায় যেতে পারতাছি না। আর কারণ বাজারের ব্যবসায়ীরা নিজেরাই নিরাপত্তার ব্যবস্থা করেছেন। জি, এরপরও আমার কারণ বাজারে ইনশাল্লাহ নিরাপত্তা আছে, কোনো সমস্যা এখন হইতেছে না। কারণ বাজার ভিতরে আসি, বাইরে কোনো নিরাপত্তা নাই। আজকাল ব্যানগাই তুমি সিন্ধে গাইতে এবার চলে যেতেছে। মানুষজন একটু আতঙ্কের ভিতরে আছে, মানুষজন কম বাজারে, যেই ভাবছিল সেভাবে বাজারও কম, মালের দামও কম। এখন নিরাপত্তা আমাদেরটা আমরাই বজায় রাখতেছি, কিন্তু এটা তো হয় না। এটা কি আপনি আমার খায় কি আমি নিরাপত্তা দিব কেউ? দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানিয়েছেন রাজধানীবাসী। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। নদী, হাওর, বাওড়, বিল সহ সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন জলাশয়ে গড়ে উঠেছে বৈচিত্র্যময় জলজ প্রতিবেশ ব্যবস্থা, যা আমাদের পুষ্টি, কর্মসংস্থানের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নেও ভূমিকা রাখে। তবে জলবায়ুর বিরূপ প্রভাব ও মানবসৃষ্ট নানা কারণে বিপন্ন প্রায় দেশের প্রাচুর্যময় জলজ জীববৈচিত্র্য। জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ নিয়ে দেখুন আফরোজা হাসির প্রতিবেদন। বছর ঘুরে বর্ষা এলেই পদ্মা, মেঘনা, যমুনা সহ দেশে বহমান নদীগুলো অথই জলরাশিতে পরিপূর্ণ হয়ে ওঠে। এসব থেকেই উৎপন্ন হয়েছে ছোট ছোট অসংখ্য নদী, যা ছড়িয়ে পড়েছে সমগ্র দেশে। এসব নদীর গতিপথ পরিবর্তিত হয়ে সৃষ্টি হয়েছে হাওর, বাওড়, বিল সহ ছোট বড় বিভিন্ন জলাশয়। এসব জলাশয়ে গড়ে ওঠা জলজ প্রতিবেশ ব্যবস্থাকে বসবাস উপযোগী করে তুলেছে জলজ উদ্ভিদ, যেখানে মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীর পাশাপাশি অবাধ বিচরণ বিভিন্ন প্রজাতির মাছের। দেশের প্রায় সব জলাভূমিতেই বিভিন্ন প্রজাতির উভচর প্রাণী বিচরণ করে। সাপ, গুইসাপ, কাছিম সহ বৈচিত্র্যময় গড়নের সরীসৃপের পাশাপাশি রয়েছে শুষ্ক ও ভোঁদরের মতো বিভিন্ন স্তন্যপায়ী প্রাণীও। খাদ্য ও নিরাপদ আবাসস্থলের সন্ধানে শীতকালে দেশের হাওর, বিল ও নদ নদীতে আসে চকাচকি, হাঁস, টিটি, বক, পানকৌড়ি সহ বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখি। প্রতিবেশ ব্যবস্থাগুলো টিকিয়ে রাখতে জলজ জীববৈচিত্র্য সংরক্ষণের বিষয়টি সংবিধানে অন্তর্ভুক্ত করা ও আইন প্রণয়ন সহ কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি এবং রামসার কনভেনশনেও চুক্তিবদ্ধ হয়েছে বাংলাদেশ। তবে প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি অবৈধ হত্যা, দূষণ, আবাসস্থল সংকোচন ও খাদ্যের অভাবে বিপন্ন হচ্ছে জলজ জীববৈচিত্র্য। এজন্য সমন্বয়হীনতা দূর করার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও গবেষণার পরিধি আরও বাড়ানো জরুরি। সর্বোপরি সঠিক ব্যবস্থাপনা ও যথাযথ পদক্ষেপের মাধ্যমেই সংরক্ষিত হবে দেশের বৈচিত্র্যময় জলজ জীববৈচিত্র্য। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ নিয়ে প্রতিবেদন দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। দেয়ালে ঘেরা অবরুদ্ধ নগরের পরিবেশে বসবাস করেও নতুন প্রজন্মকে মানসিকভাবে সুস্থ করে গড়ে তোলার ক্ষেত্রে অবদান রাখতে সহায়কের ভূমিকা রাখছে ছাদ কৃষি। শহর বাড়িতে খোলা আঙিনা কিংবা খেলার উপযুক্ত মাঠ না পেয়েও ভবনের উপরে গড়ে তোলা সবুজের আয়োজনগুলো নতুন প্রজন্মকে দিচ্ছে মানসিক বিকাশ। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। নগর জীবনে সন্তানকে সুন্দর পরিবেশ ও নিরাপদ খাবার তুলে দিতে ঢাকা উত্তরার সাইফুদ্দিন খালেদ এবং সালমা দম্পতি উদ্যোগ নিয়েছেন ছাদ কৃষির। নিজ বাড়ির উপরে মাত্র 3000 বর্গফুট জায়গায়
বছরব্যাপী উৎপাদন করছেন রকমারি নিরাপদ ফল ফসল। গতবার জাম্বুরা অনেকগুলি দিয়েছিল। আর এই কমলাটা কোথাকার? এটা হচ্ছে থাইল্যান্ডের। গতবারেও এরকম ফলন এসেছে, এর থেকে বেশি এসেছিল গতবার। এটা কটবেল এসেছিল, এখানে ডালিম ছিল, 2টা করমচা গাছ আছে, এখানে করমচা গাছে প্রচুর করমচা এসেছিল। থাই পেয়ারার মধ্যে এখনো কিছু পেয়ারা আসছে, এই সাইডে ফুলগুলি আসছে। ফিলিপিনো একটা স্যার আমরা কেটে কেটে বিভিন্ন জনকে দিয়েছি। 12 মাসি সফেদা, এবং সফেদাটা স্যার ভরা থাকে। অল্প দিনেই তারা মাটি ও ফসলের সঙ্গে নিবিড় পরিচয় ঘটাতে পেরেছেন। তাদের পাশাপাশি কৃষির প্রতি অনেক বেশি অনুরক্ত হয়েছেন পরিবারের ক্ষুদে সদস্যরাও। ফল একটু সবজি দেখতে বাচ্চারা খুব আনন্দ পায়। বলো তো এটা কিসের বীজ? পাট শাকের বীজ। তারপর এটা কি আছে? করলার বীজ। আয়োজনটি গত 3 বছরের প্রভাব ফেলেছে এলাকার অন্য সব বাড়িওয়ালাদের মাঝেও। আপনার আশেপাশে যে সমস্ত ছাদগুলো আমি দেখছি, এই সমস্ত জায়গাগুলোতে কি আগে না স্যার, এগুলি তো খালি ছিল স্যার। লাস্ট 3 to 5 ইয়ার্স এর মধ্যেই স্যার সবগুলি হয়েছে। নতুন প্রজন্মের নাগরিকদের সাথে গাছগাছালির প্রতি ভালোবাসা বা প্রেম জন্মানোর বিষয়টি খালিদ সাইফুল্লাহ এবং সালমা মাহিম দম্পতির মূল উদ্দেশ্য ছিল। সেই ধারাবাহিকতায় রচিত হয়েছে এই ছাদ কৃষিটি, এবং একথাও সত্যি যে পাশাপাশি এটিকে দেখে এই এলাকার আর অনেকগুলো ছাদ কৃষিভাবে তৈরি হয়েছে, যেটি আগামীতে অন্য অনেকের জন্য অনুপ্রেরণার একটা বড় কারণ হতে পারে। ঢাকার উত্তরার খালিদ সাইফুল্লাহ এবং সালমা মাহিম দম্পতির ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। প্রিয় দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা 3:05 হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। এবার প্যারিস অলিম্পিকের খবর। ফিরে এলাম বিরতির পর। দেশব্যাপী পুলিশ হত্যার বিচার ও আহত পুলিশ সদস্যদের ক্ষতিপূরণ সহ 11 দফা দাবিতে চট্টগ্রামে কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন পুলিশ সদস্যরা। চট্টগ্রামে পুলিশ সংস্কার আন্দোলনের উদ্যোগে বুধবার বিকেলে দামপাড়া পুলিশ লাইন্সে সমবেত হয়ে বিক্ষোভে অংশ নেন শতাধিক নারী ও পুরুষ পুলিশ সদস্য। এছাড়া পুলিশে নিয়োগ স্বচ্ছতারও দাবি জানান তারা। তাদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। এবার নিটোল টাটা কৃষি সংবাদ। গাইবান্ধায় কৃষক পর্যায়ে বাড়ছে বস্তায় আদা চাষ। প্রচলিত পদ্ধতির চেয়ে এ চাষে রোগবালাই ও পরিচর্যা ব্যয় কম হওয়ায় আর্থিকভাবে লাভবান হচ্ছেন কৃষক। বাড়ির আঙিনাও বিভিন্ন ফল বাগানের নিচে সহজেই এই চাষ করা যায় বলে পতিত জমির সর্বোত্তম ব্যবহার বেড়েছে বলছে স্থানীয় কৃষি বিভাগ। গাইবান্ধা প্রতিনিধি ফারুক হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে আল মুকসিদের রিপোর্ট। জেলার 7 উপজেলাতেই কৃষক বস্তায় আদা চাষ করছেন। খুব সহজেই বাড়ির আঙিনায়, আশেপাশে ও ফল বাগান কিংবা গাছের নিচে ছায়াযুক্ত স্থানে এর চাষ করা যায় বলে দিন দিন কৃষক বস্তায় আদা চাষের সম্প্রসারণ ঘটাচ্ছে। অনেক জায়গায় যেখানে প্রচুর জায়গায় কোনো আবাদ হয় না, কোনো চাষাবাদ করার অনুপযুক্ত জায়গা, গাছপালা আছে, সেখানে যদি এই বস্তার মধ্যে আদা দেওয়া যায় তাহলে অল্প খরচে এবং অল্প সময়ে ভালো ফলন পাওয়া যায়। কৃষি অফিস থেকে বলছে যে আপনি মনে করেন যে 500 কেজি কম করে 500 কেজির আইডিয়া দিচ্ছে ওনারা, যে 500 কেজি আপনি পাবেনই। রোগবালাই ও পরিচর্যা ব্যয় কম আর খুব সহজেই এর চাষ করা যায় বলে বস্তায় আদা চাষ লাভজনক বলে জানান কৃষকেরা। বারবার খাবার দেওয়া লাগে না, এই খাবারটা প্রথমে একবারে মিশ্রণ করেই আমরা বস্তায় আদা উঠাইছি। যেভাবে মানে আদার দেখতেছিলাম, আল্লাহ রহমত কোনো বালা মুসিবত যদি না হয়, না দেয়, তা ইনশাল্লাহ ফল ইনশাল্লাহ ভালো পাবো আমি মনে করি। এটা আদা চাষীদের প্রযুক্তিগত ও কারিগরি সহযোগিতা এবং পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। যাতে আদা চাষ আরো বেশি করা যায়। এতে চাপ হচ্ছে, 2টা জিনিস ভালো হচ্ছে। এক হলো আমাদের রপ্তানি করতে কম হচ্ছে আদা, দেশীয়ভাবে আমরা আদার চাহিদা পূরণ করতে পারতেছি। আর একটা জিনিস হচ্ছে, সেইটা হলো আমাদের যে পতিত জমি আছে, সারযুক্ত জায়গা আছে, সেটা সর্বোচ্চ ব্যবহার হচ্ছে। জেলায় এবছর 590 হেক্টর জমিতে আদা চাষ করা হয়েছে, যার মধ্যে 1400 কৃষক প্রায় 85,000 বস্তায় আদার আবাদ করেছে। আল মুকসিদ, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ।
অস্থিতিশীল পরিস্থিতিতে ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে দেশের বিভিন্ন শহর। এতে দুর্ভোগে স্থানীয় বাসিন্দা সহ পথচারীরা। পরিস্থিতির উন্নয়নে পরিচ্ছন্নতা অভিযানে নেমেছেন শিক্ষার্থীরা। পরিষ্কার পরিচ্ছন্ন নগরী গড়তে নাগরিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শিক্ষার্থীদের। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। অস্থিতিশীল পরিস্থিতিতে কর্মবিরতিতে থাকে পরিচ্ছন্নতা কর্মীরা। এতে দেশের বিভিন্ন শহরে গড়ে উঠেছে ময়লা আবর্জনার স্তূপ। এছাড়া সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন রাস্তাঘাট, বেড়েছে বায়ু দূষণ। এমন পরিস্থিতিতে দায়িত্বশীল নাগরিকের ভূমিকায় শিক্ষার্থীরা। যেহেতু রাস্তায় অনেক যানজট লেগে যায়, যার কারণে আমরা শিক্ষার্থীরাই নিজ দায়িত্বে সমন্বয়ক ভাইদের সাথে কথা বলে আমরা চালিয়ে যাচ্ছি ট্রাফিকের দায়িত্ব। চাচ্ছি যে পুরো দেশ ও জাতি আবার নতুনভাবে গঠন করব। আমাদের সময় বাজারটা কোনোভাবে ক্লিন করা হয় না, তো সেটার লক্ষ্যে আমরা ছাত্র সংগঠন আজকে আমরা এখানে নেমেছি। আমাদের কাজ দেখে উৎসাহিত হয়ে এই যে প্রাইমারি স্টুডেন্ট, সে ক্লাস 4-এ পড়ে মাত্র, সেও আমাদের সাথে এসে হাতে হাত লাগিয়ে কাজ করা শুরু করছে। ময়লা পরিষ্কার, ট্রাফিক সিস্টেম সহ সকল সিস্টেম যেন সুন্দরভাবে আমরা যেন কার্যকরভাবে রাখতে পারি। এই দেশ আমাদের, এই দেশ সংস্কারের দায়িত্ব আমাদের। দেশের গুরুত্বপূর্ণ ও প্রধান সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণের ভূমিকায়ও শিক্ষার্থীরা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এখন দেখবেন খেলার খবর।